এভাবে আর না খাইয়া কতদিন থাকবি? জীবন মানে দুঃখ কষ্ট হাসি কান্না। জীবনে দায়ে থাকুক, নিজেকে মানাইয়া নিতে হয়। এই কথাটা তোরা আমি বুঝাইতে পারি না। মা, আমি কতবার বলবো আমারে বিরক্ত করো না, আমারে একটু একলা থাকতে দাও। আমি একটু শান্তিতে থাকতে চাই। শান্তি কি গাছে ধরে? যে চাইলে শান্তি পাওয়া যাইব? কিছু সময় ভাগ্যরে মানাইয়া নিতে হয়। এভাবে অভিমান করে থাকা যাইব না। আমার কথা কি কানে গেল? মা, আমি আমারে নিয়ে কিছু ভাবি না। আমার ভাবনা শুধু বাবারে নিয়া। আমার জন্য বাবা এই এলাকা ছাড়তে হয়েছে। বাবার সামনে আমি কিভাবে যাব? এই লজ্জায় আমি বাঁচি না। তুই কি আগে জানতি ওই ছেলের মা এত খারাপ? এখানে তো তোর কোনো দোষ নাই। তুই কেন এত হতাশ হইতেছস? আমি বুঝলাম না তো। অতীতের ইতিহাস বাদ দিয়া স্বাভাবিক জীবনে ফিরিয়া দেখবি সব ঠিক হইয়া যাইব। মা, চাইলেও সব অতীত মোছা ফেলা যায় না। আমার দুঃখ একটাই, রাহাত কেন আমার একবার বলল না ওর ফ্যামিলির লোকজন এত অহংকারী, ওই কেন আমার সাথে এত বড় চিট করলো? ওই যদি তোরা ঠকাইয়া থাকে তাহলে ওই ওর পাপের ফল একদিন না একদিন পাইব। ওর জন্য তো তুই তোর জীবন নষ্ট করতে পারস না। ফ্রেশ হয়ে আগে খাইতে আয়। আমি আগে রাহাতের সাথে কথা বলি, ওরে কয়েকটা প্রশ্ন করব, তারপর আমি স্বাভাবিক জীবনে ফিরে আসব। ওর সাথে কথা না বললা আমি শান্তি পাইতেছি না। আগে খাইয়া সুস্থ হইয়া নে, তারপর তোর মনে যত কথা থাকে তত কথা বলিস। যা, হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া নে। মিতা, তোমার কি সমস্যা? তুমি কি আমারে মানুষ মনে করো নাকি নাকি গরু ছাগল মনে করো? কি হয়েছে তোমার? আমারে কোনো কিছু না বললা এভাবে কেন হারাইয়া গেলা? কেউ যদি আমাকে হারাইতে বাধ্য করে তখন হারানো ছাড়া আর কি কোনো উপায় আছে? কার এত বড় সাহস তোমাকে হারানোর জন্য বাধ্য করবে? তার নামটা শুধু আমাকে একবার বলো, দেখো আমি তার কি হাল করে ছাড়ি। তুমি জানো এতদিন তোমার আমি পাগলের মতো খুঁজছি। পাগলের মতো আমাকে খুঁজতে হবে না। তোমাকে ভালোবাসার অপরাধে আমাকে ওই এলাকা ছাড়তে হয়েছে। আমার সাথে কেন এত বড় অন্যায় করা হলো, এর জবাব কি আমারে তুমি দিতে পারবা? তার মানে আমার মা তোমাকে ওই এলাকা ছাড়তে বাধ্য করছে? আমি তোমাকে না পেয়ে তোমাদের বাড়ি গেছিলাম, গিয়ে দেখি বাড়ি তালা। তোমার তাহলে বাড়ি ছাড়লা কেন? মা কি তোমাদের বাড়ি ছাড়তে বাধ্য করছে? তোমার মা আমার বাবার শখের বাড়ি 24 ঘন্টার মধ্যে বিক্রি করতে বাবারে বাধ্য করছে। ডাবল দাম দিয়া তোমার মা ওই বাড়ি কিনে নিছে। এখন আমরা ভাড়া বাসায় থাকি। বাবার সামনে আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করে ফেলি। তুমি জেনে শুনে আমাকে কেন এত বড় শাস্তি দিলা? আমার মাকে তোমার সম্পর্কে জানাইছিলাম, আর মা চুপে চুপে আমার সাথে এত বড় বেইমানি করলো। আমার মা যে এত নিচে নামতে পারে আমি কোনোদিনও ভাবি নাই। আমারে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে, তোমার আমি ক্ষমা করে দিলাম। না পাইলাম তোমারে, না পাইলাম নিজের মান ইজ্জত। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমার মতো আর কারোর ইজ্জত নিয়া টানা হেঁচড়া করো না। আমাকে বলে যেও, আমাকে ক্ষমা করে দিও। তুমি এভাবে বইলো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। যে ভদ্র মহিলা আমাদেরকে এলাকা থেকে তাড়াইয়া দিছে, ওই মহিলার ছেলের বউ হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি আমার পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। ভালো থেকো।
বাই বাই। শুনো, ওই মেয়ের যে এলাকা থেকে তাড়াইয়া দিছ, কি লাভ হয়েছে? লাভের চাইতে তোমার কিন্তু বেশি ক্ষতি হয়েছে। আজকে 15 দিন ধইরা ছেলে ঠিক মতো ঘরে ফিরে না। পরশের কাছে শুনলাম ওই নাকি নেশা করে, মাতলামি করে। আমার ছেলে নেশা করে? আমার এই কথা বিশ্বাস করতে হইব? তুমি কি আমার সাথে মজা করতেছ? মজা করার লোক আমি না। নিজের ছেলের জীবন নিয়ে কেউ মজা করে? তোমার 24 ঘন্টার সময় দিলাম, তুমি আমার ছেলের স্বাভাবিক জীবনে ফিরে আনবা, নইলে তোমারে ছাড়তে আমি এক বিন্দু পরিমাণে দেরি করব না। আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি আমার ছেলেরে স্বাভাবিক জীবনে ফিরাই আনবো। আমার জীবনে আমি কোনোদিন হারিনি, আর এখনো হারবো না। দেখো, তোমার জিতার জন্য আমার ছেলে যেন মইরা না যায়। তারপর রাহাত মিতাকে না পেয়ে নেশা করতে করতে একসময় অসুস্থ হয়ে পড়ে। এতে রাহাতের মা বিন্দু পরিমাণ অনুতপ্ত হয় না। কি ব্যাপার মিতালি, এই অসময়ে তুই এই বাড়িতে? কি হয়েছে মা, তোর এমন দেখা যাইতেছে কেন? আমার যে একটা অশিক্ষিতর সাথে বিয়ে হয়েছে, সেই কারণে আমার এমন দেখা যাইতেছে। অশিক্ষিত তোর সাথে কি করছে? কি তোর গায়ে হাত তুলছে? এই কথা কস না কেন? ওই সব সময় আমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ওর পরিবারের কাউরে দেখলে ওর মাথা উলাইয়া যায়। ওর মুখে যা আসে তা বলে। আমার মান ইজ্জত বলতে ওই কিচ্ছু রাখে না। আমি কি ওর সাথে কথা বলবো? কেন সে তোর সাথে ওইরকম ব্যবহার করে? না, তুমি আর ওর সাথে কোনো কথা বলবা না। ওর সাথে আমি আর সংসার করতে চাই না। তোর শ্বশুর বাড়িতে তোর যদি সম্মানের সাথে না রাখতে পারে, এটা তাদের ব্যর্থতা। তোর যদি মনে হয় তুই তাদের সাথে মিলেমিশে থাকতে পারবি, থাকবি। আর যদি মনে হয় তাদের সাথে তোর থাকা সম্ভব না, তাইলে সেখানে যাওয়ার আর কোনো দরকার নাই। ওইখানে যতক্ষণ আমি মুখ বন্ধ করে থাকি ততক্ষণ ভালো। আর যে আমি মুখ খুলি আমার বাঘের মতো করে ধরে, গায়ে হাত তুলতেও ওই দ্বিধা করে না। যেখানে তোর কোনো মানিজ্যত নাই, সেখানে তুই আর কোনো দিনও যাইবি না। তোর প্রতিনিয়ত অপমান অবহেলা করার জন্য আমি মেয়ে পালি নাই। এই 22 বছর তোর পালতে আমার অনেক কষ্ট হয়েছে। দরকার হইলে সারা জীবন আমি কষ্ট করব, কিন্তু আমার মেয়েকে আমি কষ্ট পাইতে দিব না। কি ব্যাপার, তুমি আবার এই বাড়িতে কেন? আমি না বলছি আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তার মানে তুমি আর আমার বাড়িতে যাইবা না? তুমি তাইলে ডিভোর্স চাইতেছ? হ, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আমি এত শিক্ষিত হওয়ার পর তোমরা আমার সাথে সব সময় কামলার মতো ব্যবহার করছো। আমি যে ওই বাড়ির বউ, আমার কেউ 2 পয়সার দামও দাও নাই। তাই আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। তুমি কি ভাবছ? তুমি না যাইতে চাইলে আমি তোমার হাতে পেয়ে দইরা নিয়ে যাব? আমার কাছ থেকে এ আশা বলো করো না। ঠিক আছে, তুমি এবার যাইতে পারো। আমি বুঝতে পারছি আসলে তুমি আমার যোগ্য ছিলে না। তাই আমি মনে করি আমাদের আলাদা হয়ে যাওয়াটা উচিত। যে সম্পর্কের মানে বোঝে না, সেই সম্পর্ক ঝুলিয়ে রাখার কোনো মানে নাই। ঠিক আছে, তুমি তোমার যোগ্য পাত্ররে বিয়ে করো, দেখব তুমি কতটা সুখে থাকো। ভাবি, তোমাকে একটা কথা বলতে আমার মনে থাকে না। এক ভদ্রলোক প্রায় সময় বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, আবার মাঝে মাঝে আমারে তোমার কথা জিজ্ঞেস করে, কিন্তু লোকটারে আমি চিনি না।
আরেকদিন যদি লোকটা এখানে আসে, সাথে সাথে আমারে খবর দিবা। দেখব কে সেই ব্যক্তি যে আমার খোঁজখবর নিতে আসে। কোনো ব্যাপার না, আমি একবার হাতের নাগালে পাইয়া নেই, তারপর তোমার কাছে নিয়ে আসব। কি ব্যাপার, তুমি এখানে কি করো? শুনলাম তুমি নাকি পাই সময় এবারের আশেপাশে ঘোরাঘুরি করো। তোমার কথা খুব মনে পড়ছিল। তোমাকে এক নজর দেখার জন্য আমি প্রায় দিন এখানে আসি, কিন্তু তোমাকে দেখা আমার ভাগ্যে জোটে না। আমি আমার শ্বশুর বাড়িতে খুব ভালো আছি। আমাকে এক নজর দেখতে আইসা আমার সুখের সংসারে তুমি দুঃখের আগুন জ্বালাইতে আইসো না। আমি জানি তোমার যোগ্য পাত্রের সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি খুব সুখে আছো। এতদিনে আমি বুঝতে পারলাম আসলে আমি তোমার স্বামী হওয়ার যোগ্য ছিলাম না। এই কথাটা বলার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। পারলে আমারে ক্ষমা করে দিও। তারপর সাব্বির তার দুঃখ ভরা মন নিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি ব্যাপার সাদিয়া, শুনলাম তোমার জন্য নাকি তোমার বাবা মা বিয়ে দেখতাছে, তা কি সত্যি? এখন আমি বড় হইছি, আমার জন্য বিয়ে দেখাতে একটা স্বাভাবিক ব্যাপার। এত উত্তেজিত হওয়ার কি আছে? উত্তেজিত হব না কেন? আমি যে তোমার পছন্দ করি, তোমার পরিবার কি জানে না? আমার পরিবার জানে কি জানে না, এত কফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। এবার কি আমি বুঝাইতে পারছি? না, আমার তুমি বুঝাতে পারো নাই। এই 7 বছর ধরে আমি তোমার পছন্দ করি, অন্য কারোর সাথে বিয়ে হওয়ার জন্য না। এবার কানে কি কথা গেল? তোমার পরিবার আমার একদমই পছন্দ করে না। আমার বাবা তা জানতে পারছে, সেই কারণে আমারে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এখানে আমার আর কিছু করার নাই। তোমার বাবা জানলো কিভাবে যে আমার পরিবার তোমার পছন্দ করে না? কি, আমার কথার উত্তর দাও না কেন? তোমার বাবার সাথে আমার বাবার দেখা হয়েছিল। বাবারে নাকি ইচ্ছা মতো কথা শোনাইছে, আর বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমার যেন বিয়ে দিয়ে দেয়। আমার বাবা এ ধরনের কথা বলতে পারে? আমার আজও বিশ্বাস হইতাছে না। আগে আমার জানতে হবে আসল রহস্যটা কি, তারপর তোমার সাথে আমি কথা বলতে আসছি। কি রে সুনীল, তোর স্যার এত বিমর্ষ লাগতেছে কেন? কি হয়েছে তোর? আমার আগে খুলে বলতো। তুমি আগে বাবারে ডাকো। বাবা সাদিয়ার বাবারে কি বলছে আমারে তা জানতে হইব। আগে বাবাকে ডাকো। আমি বলি কি, কোনো ব্যাপারে অস্থির হইতে নাই। আগে তোর বাবা বাড়িতে আসুক, তারপর আমি কথা বলবো। এরপর আমি তোরে জানাবো আসলে কি বলছিল। বাবা নাকি সাদিয়ার বাবারে বলছে যত তাড়াতাড়ি সম্ভব সাদিয়ারে বিয়া দিয়া দিত। বাবা কি জানে না আমি যে সাদিয়ারে পছন্দ করি? তাহলে বাবা একথা বলল কেন আমারে কও। আমি যতদূর জানি তোর বাবা সাদিয়ারে পছন্দ করে না, সেই কারণে হয়তো এই কথা বলছে। সারা জীবন আমি শুনে আসছি আগে মানুষ ঘর সামলায়, তারপর পর সামলায়, আর এখন দেখলাম তার উল্টো, নিজের ঘর না সামলাইয়া পর সামলাইতে গেছে। বাবার এরকম স্বভাব এখনো আমার বিশ্বাস হইতাছে না। বাজান, আমি একটা কথা বলি, তোর বাবা যেহেতু সাদিয়ারে পছন্দ করে না, তুই তাইলে সাদিয়ারে ভুলিয়া যা। আমরা তোর জন্য মেয়ে দেখি, আমাদের পছন্দের মেয়ে রে তুই বিয়ে করে সংসার কর। আচ্ছা মা, তুমি আমার এই কথা বলতে পারলা? যারা আমি 7 বছর ধরে পছন্দ করি তারা আমার বুল্লা যাইতে কইতাছ। তুমি আমার সব কথা কইলেও কিন্তু সাদিয়ারে বুল্লা যাইতে বইল না।
এই শালা, তোর তো কপাল খুললে গেছে। শুনলাম তোর বাবা নাকি তোর জন্য সরকারি চাকরিজীবী বউ দেখছে। তা কি সত্যি? তুই এমনভাবে কথা বলতেছস, মনে হইতেছে আমার বাপদাদার কোনো অর্থ সম্পদ নাই। বউর টাকা পয়সা দিয়া আমারও চলতে হইব। যত সব আদায়রা কথা। আরে শালা, আমি আদায়রা কথা বলছি না। ওই মেয়ে সরকারি চাকরি করে। তুই আমারে বলতো, সাদিয়ারে তুই বিয়ে করলে কি পাবি? তুই সব সময় পাওয়ার চিন্তা করস কেন? সব সময় পাওয়াতে সুখ আসে না, কিছু সময় না পাওয়া তো অনেক শান্তি থাকে। আমি কি বুঝাইতে পারছি? না, তুই আমারে বুঝাইতে পারস নাই। এমনিতে তোর পরিবার সাদিয়ারে পছন্দ করে না। জোর করে বিয়ে করলে তুই কোনো দিনে সুখী হইতে পারবি না। সেটাই কি তুই বুঝস? তুই এসব কি করতেছস? সরকারি চাকরিজীবী মাইয়া পাইয়া ওরা আমি বুঝলে দিতাম। এর জন্য কি উপরওয়ালা আমার শাস্তি দিব না? আরে শালা, রাখ তোর শাস্তি। জীবনে ভালো কিছু পাইতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এসব বাদ দিয়া ওই মেয়েরে তুই বিয়ে কর। হয়তো কিছুদিন খারাপ লাগবো, পরে আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। হ, ওই দিন রিমন ভাইও বলল, পছন্দের মেয়েকে বিয়ে করলে বাপ মা নাকি মান্য নেয় না। পরে দাম্পত্য জীবনে কোনো দিনে সুখী হওয়া যায় না। যাক, বাবা মার পছন্দে বিয়ে করি, সে ভালো। তারপর সুনীল লুবে পড়ে সরকারি চাকরিজীবী মেয়েকে বিয়ে করে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।